প্রতিদিন দেশে এবং দেশের বাইরে ঘটছে অসংখ্য ঘটনা। জন্ম হচ্ছে সংবাদের, দিনের সংবাদ এবং সেখান থেকে বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিয়ে আমি শারমিন চৌধুরী আছি আপনাদের সাথে। আর প্রতিদিন এই আয়োজনে আমার সাথে স্টুডিওতে থাকেন দুজন অভিজ্ঞ সাংবাদিক, যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জেনে নেই সংবাদের আদ্যপান্ত পর্যালোচনা। আজ আমার সাথে সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন সমকালের উপসম্পাদক অজয় দাশগুপ্ত। জনাব মাহফুজুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে সংবাদ সম্প্রসারণে। দেখেন এই দিনের খবরগুলো, ততক্ষণে আমাদের সঙ্গে অজয় দাশগুপ্ত এসে যোগ দেবেন এবং আমরা আলোচনায় যাব নিশ্চয়ই। প্রথমেই যেই সংবাদটি নিয়ে কথা বলতে চাই, একটি ভালো খবর বলবো কিনা যে আজকে রূপা ধর্ষণ এবং হত্যা মামলার বিচার হয়েছে। নিম্ন আদালতের বিচারিক আদালতের বিচার জানা গেছে। 4 আসামির ফাঁসির রায় হয়েছে এবং একজনের 7 বছরের কারাদণ্ড এই রায় দিয়েছেন আদালত। এই বিষয়টি নিয়ে আপনাদের দুজনের কাছে জানতে চাই, মানে আমরা তো বেশিরভাগ সময় এখানে যখন কথা বলি বিচারহীনতার কথা বলি বা দীর্ঘসূত্রিতার কথা বলি বিচারের, মানে এটি একটি দৃষ্টান্ত সৃষ্টি করলো কিনা জনাব মাহফুজুল্লাহ? না, জাকিয়া সুলতানা রূপার ধর্ষণ এবং তারপরে মৃত্যুকে কেন্দ্র করে আজকে যে রায় হয়েছে, রায়টি নিঃসন্দেহে উল্লেখযোগ্য এবং প্রশংসিত। এর কারণটা হচ্ছে খুব স্বল্প সময়ে এই রায়টি পেয়েছেন, আমরা সবাই পেয়েছি। হ্যাঁ, ওই স্বল্প সময়। এর দেখেন এখানে দুটো বিষয় আছে। এর একটা হচ্ছে তো আরো অন্যান্য পরবর্তী পর্যায়ের ধাপগুলো রয়ে গেছে, যেহেতু এখানে মৃত্যুদণ্ডের বিষয়টি জড়িত। কিন্তু যেটি গুরুত্বপূর্ণ, দুটি বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। এর একটি হচ্ছে যে অন্যান্য এলাকাতেও কিন্তু নারীরা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে। শুধু নারীরা না, একেবারে শিশু থেকে শুরু করে সকল বয়সের নারীরা। আপনার আজকেও কাগজে দেখলাম যে মুন্সিগঞ্জে আছে একটা প্রতিদিনের ঘটনা। কিন্তু এই ঘটনাটা নিয়ে যেহেতু অনেক বেশি গণ আন্দোলন বা গণসচেতনতা তৈরি বা আপনার ধিক্কার তৈরি হয়েছিল, সেই জন্যই কিন্তু শেষ পর্যন্ত এটা দ্রুত বিচারে আপনার এই রায়টি হয়েছে। কিন্তু তনুর বেলায় তো আরো বেশি মনে হয় হয়েছিল প্রথমে। তারপরে যে কোনো কারণেই হোক, যেহেতু সম্ভবত তনুর ওই অপরাধের সঙ্গে ক্ষমতাসীন কেউ জড়িত বলে ওই বিচারটি যে কোনো কারণে হোক এখন হারিয়ে যেতে বসেছে। বিচারটি মানে মামলাটি হারিয়ে যেতে বসেছে। একই অবস্থা বহু আছে। এইটি সম্ভবত স্থানীয়ভাবে যে উত্তেজনা তৈরি করেছিল, প্রশাসন সেই উত্তেজনাটাকে আপনার করবার জন্যে এই কাজটি করেছে। এর নিঃসন্দেহে মানে ধন্যবাদযোগ্য। কিন্তু এইটি যদি একটা প্রতীকী রায় হিসাবে অন্যত্র কোনো ধরনের মেসেজ দেয় অন্য অপরাধীদেরকে, তাহলে ভালো। না হলে আমার মনে হয় না যে এর ফলে যারা বাদী তারা হবেন, হয়তো সন্তুষ্ট হবেন, কিন্তু অন্যত্র যে ঘটনাগুলো ঘটছে সেখানে কোনো রকমের কোনো ওইসব ঘটনার বা প্রবণতা কমে যাবে বলে মনে করবার কোনো কারণ নাই। এখানে আমি শেষ বাক্যটা বলি, সেটা হচ্ছে যে সমাজে আমরা যারা সচেতন বলে নিজেদের দাবি করি, নারী এবং পুরুষ, আমরা যদি এর বিরুদ্ধে সক্রিয়ভাবে সচেতন না হই, তাহলে কিন্তু এটাকে ঠেকানো যাবে না। সক্রিয় সচেতনতা, সামাজিক ব্যাধি এবং মানসিক অবস্থা, সব বিষয়গুলো নিয়ে আমি আরো আলোচনা করতে চাই এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন তখন মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল। এই বিষয়গুলো তার কাছ থেকে জানবো। কিন্তু অজয় দাশগুপ্ত, আসলে দৃষ্টান্ত সৃষ্টি করলো কিনা? কারা আসামি, কারা এই মামলায়? সাধারণ বাসের চালক, সুপারভাইজার, হেল্পার। আপনি দেখেন, আমার অভিজ্ঞতা বলে যে দ্রুত বিচার এই বনানী রেন্ট্রি হোটেলে আপন জুয়েলার্সের মালিকের ছিল। এই ঘটনা রূপার ঘটনা আগের না রেন্ট্রি আগের? সম্ভবত রেন্ট্রির ঘটনাটাই মনে হয় মানে কাছাকাছি সময় মনে হয়। এটা তো গত বছরের বোধহয় আগস্ট মাসে 6 মাস বললেন। হ্যাঁ, রেন্ট্রি তো তারও আগে। হ্যাঁ, ওই তো। ওইটা কেন এই সময়ের মধ্যে রায় হলো না? এখানে হয়তো মানে কখনো কখনো মানে একটু অন্যভাবে শোনাবে, কিন্তু এখানেও একটা শ্রেণী বিভাজন আছে আর কি। স্পষ্ট শ্রেণী বিভাজন। আপনি এত করে যাচ্ছেন কেন? বাস ড্রাইভার আপনার বা এই ধরনের যদি অভিযুক্ত থাকে, তাদের মামলা বছরের পর ঘোরানো, 8-10 বছর ঘোরানো, এই অজুহাত ওই অজুহাত, এই কোর্ট ওই কোর্ট, এই বিচারককে পছন্দ না, নানান রকমের অজুহাত তুলে মামলা ভিন্নমুখী করা বা কার্যক্রম স্থগিত রাখার সুযোগ আছে। এই বাস চালকদের পিছনে ওই সামাজিক শক্তি নাই, ওই অর্থ শক্তি নাই যে তারা এই মামলাকে
এই চার্জশিট দেওয়া বিলম্ব ঘটাবে, বা সেই কারণে অপরাধ একই ধরনের হচ্ছে, কিন্তু আমরা মানে চূড়ান্ত পরিণতি অর্থাৎ সেটার দিকে অন্তত লোয়ার কোর্টের বিচারটা হলো। তারপরে খাদিজার মামলায়ও কিন্তু আমরা দেখেছিলাম খুব দ্রুত বিচারিক আদালতের বিচারটা এসেছিল। এইটা ওখানেও ওই ছাত্রলীগের সাধারণ কর্মী, এই জায়গাগুলো কিন্তু আমাদের সমাজে, যেটা মানে আব্দুল্লাহ ভাই বললেন যে একটা সামাজিক জাগরণ না হওয়া পর্যন্ত, সেই ক্ষেত্রে আমাদের গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা গণমাধ্যম কিন্তু করেছিলাম বনানীর, কিন্তু পরবর্তীতে দেখলাম আপন জুয়েলার্সের মালিকের উপর এক ধরনের ফোকাস চলে গেল, তাকে দুদক বারবার তলব করছে, আমরা বারবার দেখছি। কিন্তু মূল যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আমাদের সমাজকে দেখতে হবে। সমাজে এই কতগুলো জায়গায়, এটা শুধু একটা প্রবণতা আমাদের বিশ্ববাসীর জন্যই হয়তো খারাপ, শুধু বাংলাদেশ না, ভারতেও হাজার হাজার নারীর, এটা আমরা গত কয়েকদিনের পত্রিকাগুলোতে বা আন্তর্জাতিক খবরেও আছে যে প্রচুর, এবং শিশু কিশোর কিশোরী কেউই বাদ যাচ্ছে না আর কি, বয়স্ক লোক পর্যন্ত, বিদেশিরা পর্যটকরা আসছে। এটা অন্যান্য ইউরোপ আমেরিকার দেশগুলোতেও কিন্তু এই প্রবণতাটা বাড়ছে, এবং সেটা যে মোহিত কামাল যার সঙ্গে আমরা আলোচনা করতে চাচ্ছি, তিনি একবার বলেছিলেন যে এই আধুনিক তথ্য প্রযুক্তি, তার মাধ্যমে পর্নোগ্রাফির বিস্তার ঘটানো, এবং সেইখানেও কিন্তু ধনবানরা এই বিষয়গুলো আমি জনাব মোহিত কামালের কাছে স্পষ্ট হতে চাই। কিন্তু তার আগে আরো একটি প্রশ্ন আছে। এই যে মানে এর পরে আরো অনেকগুলো ধাপের কথা আপনি বলছিলেন, এবং এটি একটি সাধারণ মানে বাসের চালক, হেল্পাররা এখানে আসামি। বড় রাঘব বোয়াল হোক আর এখানেই হোক না কেন, সব সময় আমরা একটা জিনিস দেখি, আসামি পক্ষের আইনজীবীরা বলেন যে ন্যায় বিচার পায়নি আসামি পক্ষ, উচ্চ আদালতে গেলে ন্যায় বিচার পাবো, আমার মক্কেল ন্যায় বিচার পাননি, রায়ের কপি পাওয়ার পর অ্যাপিল করা হবে। এই বক্তব্যগুলো একদম মুখস্থ এক ধরনের বলা হয়। আমি একটু এখানেও আপনাদের কাছ থেকে জানতে চাই যে সব সময় এমনটা বলা হয় কেন, মানে সব সময় এটাই কেন হয়? তাদের মধ্যেও কি মূল্যবোধ, সত্য কোনটা, এটা কি মূল্যবোধ না? আপনি তো আইনের ছাত্র, আপনি জানেন এটা আইনজীবীদের ভাষা। এর মানে নয় তাকে যদি আপনি ব্যক্তিগতভাবে বা তার মনটাকে যদি দেখেন, নিঃসন্দেহে আপনি দেখবেন যে ওই মনের মধ্যে এর জন্য কোনো রকমের কোনো সমর্থন নাই, কিন্তু যেহেতু সে পেশাগতভাবে তার একটা অবলিগেশন আছে, কিন্তু পেশাগতভাবে কি আমাদেরকে, তাহলে তো আপনি ইয়ে করতে পারেন, তাহলে তো আপনি অন্য পেশায় যদি যান, তাহলে ডাক্তার হলে কি ডাক্তার যে রাজনীতিতে বিশ্বাস করেন, অন্য রাজনীতিতে জানছে যে এই রোগী বাঁচবে না, কিন্তু তাকে বলে যে প্লাস তার সঙ্গে রাজনৈতিক বিশ্বাসের বিষয় আছে, এগুলি আছে, অনেকগুলো বিষয় আছে। এটা এখানে আসলে মূলত একটাই বিষয় যেটা উনিও বলার চেষ্টা করেছেন, আমিও, সেটা হচ্ছে যে পাওয়ার রিলেশনশিপটা আছে আমাদের সোসাইটিতে, এই পাওয়ার রিলেশনশিপ যদি আমরা ভাঙতে না পারি, ভাঙতে তো পারবো না, চেঞ্জ করতে না পারি, এখানে কিন্তু আপনার ইয়ে হবে না। সেটা হচ্ছে যে এই পাওয়ার রিলেশন কিন্তু এই বিভাজনকে টিকিয়ে রাখে, সহায়হীন আর সহায়ের মধ্যে যে বিভাজনটা। না, আমরা এইটা বলবো, দৃষ্টান্তমূলক শাস্তি একটা হয়েছে, এটা অবশ্যই আরো 100টা কেস যখন আসছে, প্রত্যেকটার ক্ষেত্রে এটা করতে হবে। নিশ্চয়ই সবগুলো ক্ষেত্রেই বিচার পাওয়া যাবে। একটা আমি বিচার করে দেখালাম টোকেন, জি, তাই না, প্রতীকী দেখাইলাম যে আমি তো পারি, এটি দৃষ্টান্ত হবে এবং এটি বাকিগুলোতেও হবে নিশ্চয়ই। কিন্তু প্রতিদিন ঘটছে এই যে জায়গাটি, এটি কেন ঘটে? আমি এই বিষয়গুলো নিয়ে জানতে চাই। আসলে মোহিত কামাল আছেন আমাদের সঙ্গে, টেলিফোনে সংযুক্ত হয়েছেন। আচ্ছা, আমরা এখনো সংযুক্ত হয়নি মোহিত কামাল, আমরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে মোহিত কামালকে পাবো। যে সামাজিক জায়গাটিতে আপনি বলছিলেন যে সামাজিক সর্বক্ষেত্রে এটি হতে হবে, দেখেন পশ্চিমা দেশেও কিন্তু রেপের ঘটনা ঘটে, কিন্তু আপনি যদি ঘটনাগুলোর দেখেন, এখানে অনেকগুলো কারণ আছে। এর একটা হচ্ছে যে আমাদের যে সামাজিক বিন্যাস, দ্বিতীয় হচ্ছে আমাদের যে মূল্যবোধ, সেখানে একটা ধস নেমেছে, তৃতীয় হচ্ছে এইটি আসলে পুরুষতান্ত্রিক সমাজ, এইটি সেক্সুয়ালি রিপ্রেস সোসাইটি, অনেক কিছু মিলিয়ে আসলে কিন্তু এটাকে আপনি একা ইয়ে করতে পারবেন না। কারণ একজন মানুষ যখন একটি শিশুকে ধর্ষণ করে, সেটি তো বিকৃত মানসিকতা ছাড়া অন্য কিছু না। কাজে সেখানে সে কি আনন্দ পায় এইটি কেউ ব্যাখ্যা করতে পারবে না, একমাত্র বিকৃত মানসিকতা না হলে এটা করা সম্ভব না। এই সব অনেকগুলো উপাদান, একটা উপাদান দিয়ে এটাকে চিহ্নিত করা খুব কঠিন বিষয়। তারপরে হচ্ছে নারী যেহেতু অসহায়, এখন একজন নারী যদি একা চলে, তাহলে পুরুষের দৃষ্টি হচ্ছে যে বোধহয় শি ইজ অ্যাভেলেবল। আমি এটাকে বাংলায় কি করব জানি না, কিন্তু এটা একজন পুরুষের ক্ষেত্রে কিন্তু আবার এটা প্রযোজ্য না। আপনি রাত্র 10টার সময় বা 11টার সময় এখান দিয়ে আপনি হেঁটে যেতে সাহস পাবেন না, একজন পুরুষ হেঁটে যেতে সাহস পাবে, কারণ সমাজটা
পুরুষের স্বার্থকে সংরক্ষণ করে, মানে নারীর জন্য ঝুঁকির মাত্রাটা হ্যাঁ, বেশি। নারীকে কিন্তু কেন দেখা হয় এরকমটা মানুষের ভোগের সামগ্রী এবং হিসেবে। সেখানে আসলে পুরুষের সেই মানসিকতাটা কি থাকে আমি জানতে চাই। ডক্টর মোহিত কামাল যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। জনাব মোহিত কামাল, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের সংবাদ সম্প্রসারণে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, এই যে এরকম গণধর্ষণ, শিশু ধর্ষণের মতো নৃশংস ঘটনাগুলো, আসলে কেমন মানসিকতার ব্যক্তিরা বা কি ধরনের মনস্তাত্ত্বিক কোন জায়গা থেকে এই ধরনের অপরাধগুলো ঘটে? মানুষের মনস্তাত্ত্বিক অনেক ব্যাপারের সমন্বয়ে একটা ব্যক্তিত্ব গড়ে ওঠে। এই ব্যক্তিত্বের মধ্যে কারো কারো কোনো বিষয়ে নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে, কারো কারো থাকে না। আমরা যদি ফ্রয়েডের থিওরির দিকে তাকাই, দেখবো আমাদের সবার মধ্যে জীবন প্রবৃত্তি বা ইরোজ বা সেক্সুয়াল ইনস্টিংক্ট রয়েছে। আবার আমাদের মধ্যে মরণ প্রবৃত্তি বা ডিস্ট্রাকটিভ অ্যাগ্রেসিভ ইনস্টিংক্ট রয়েছে। তো এখন আমরা এগুলিকে নৈতিকতা দ্বারা নিয়ন্ত্রণ করি, কিন্তু আমরা লক্ষ্য করি যে ইদানিংকালে কিছু কিছু ব্যক্তিত্ব আছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটাকে আগে সাইকোপ্যাথ বলা হতো, যে সমাজ বিরোধী ব্যক্তিত্ব। এই ধরনের লোকজন অথবা যারা মাদক নেয়, এই ধরনের লোকজন যাদের ইনস্টিংচুয়াল ড্রাইভ তৈরি হলে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। একটা ইনস্টিংচুয়াল ড্রাইভ থাকবে, যৌন প্রবৃত্তি থাকবে, সেটাকে মানুষের নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকবে, মানুষ সভ্য হবে এইভাবে। কিন্তু আমরা দেখি আমরা বর্বর হয়ে যাই, হিংস্র হয়ে যাই, আমাদের আদি প্রবৃত্তি, আমাদের নৈতিকতাকে। ডক্টর মোহিত কামাল, এই যে নৈতিকতা এবং আপনি যে ডিসঅর্ডার গুলোর কথা বলছেন, গণধর্ষণের সময় এতগুলো মানুষ একসাথে, এটি খুব পরিকল্পিত বিষয় যে তাও ছিল না, মানে সব মানুষের নৈতিকতা বোধ, মূল্যবোধ একসাথে হারিয়ে যায়। এখানে যে জিনিসটা ঘরে টিম ওয়ার্ক, একটা টিম ওয়ার্ক পাওয়া। আমরা এটাকে দুর্বল, একটি মেয়ে দুর্বল, তাকে আমরা ভোগ করব, এই ভোগবাদী সত্তা কিন্তু আমাদের সবার মধ্যে বসে যাচ্ছে, শিশুদের মধ্যে বসে যাচ্ছে। কারণ গ্লোবাল সংস্কৃতির যে আগ্রাসন, সেই আগ্রাসনে আমরা প্রফেশনাল নারী পুরুষদের ছলাকলা দেখছি। দেখার কারণে আমাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যে আমাদের সত্তার মধ্যে ভোগবাদী সত্তাটা বেশি প্রাবল্য হচ্ছে, যার ফলে অনেকেই এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ এগুলি দেখে দেখে যখনই সুযোগ পায় সেটাকে ব্যবহার করার চেষ্টা করে, নিজেদের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলে। গ্যাং বলে যে জিনিসটা আছে, সেখানে একটি পাওয়ারের একটা ব্যাপার আছে, যে আমরা ওকে ভোগ করবো, ওকে আমরা ধর্ষণ করবো, আমাদেরকে কেউ জানবে না, আমরা আমাদের ইচ্ছাটাকে চরিতার্থ করবো, এই ধরনের একটি ব্যাপার থাকে। এবং আমরা পার পেয়ে যাব, এই ধরনের একটি ব্যাপার থাকে। অথবা তারা পার পেয়ে গেছে, এই ধরনের কাজ তারা আরো অনেক করেছে, কিন্তু তারা পার পেয়ে গেছে, কেউ তাদের তুলো নাড়াতে পারে নাই। সুতরাং আস্তে আস্তে তাদের মধ্যে সেই সত্তাটা শক্তিশালী হয়েছে এবং এইগুলো করার জন্য তারা উদ্বুদ্ধ হচ্ছে। তা আমরা বলবো যে আমরা এই যে একটি আমরা রায় পেলাম, এটা জাতির জন্য একটা আশাব্যঞ্জক যে খুব দ্রুত আমরা রায়টা পেয়েছি, এবং সংশ্লিষ্ট সবাইকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। জি নিশ্চয়ই। জনাব মোহিত কামাল, আপনি যেটি বলছেন যে এই রায়ের মাধ্যমে দৃষ্টান্ত হবে বা আগেও করেছে, তাদের বিচার হয়নি, এই জন্যই হয়তো এই ধরনের একটা প্রবণতা থাকে। আর বিচার নিশ্চয়ই একটি বিষয়, এবং আরো মামলাগুলোর বিচার হোক, সেটি আমরা সবাই বলছে। কিন্তু এই যে মানুষের মধ্যে যে প্রবৃত্তিগুলো, এগুলোর বিরুদ্ধে কি করা যায়, এগুলো কি করে দমন করা যায়, বা মানসিক জায়গাটা কিভাবে শক্ত করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, এর জন্য আপনার পরামর্শ কি? কারণ তারাও তো আমাদের সমাজেরই অংশ, যারা এই ধর্ষক বা অপরাধী, তারাও। সেক্সুয়াল ম্যাচুরেশন হয়, আমাদের যৌন প্রবৃত্তির কিশোরকাল থেকে ম্যাচুরেশন হয়। আমাদের ব্রেনের হাইপোথ্যালামাস যখন সক্রিয় হয়ে যায়, তখন আমাদের সক্রিয়ভাবে আমাদের ব্রেন থেকে হরমোন নিঃসরণ হয়। একটা ছেলে বা মেয়ে অ্যাডোলেসেন্ট বয়স সন্ধিক্ষণ পার করে, মানে তার ভিতরে হরমোনের জোয়ার আসে, তার ধীরে ধীরে ম্যাচুরেশন হয়ে সেক্সুয়াল লাইফের দিকে সে অগ্রসর হয়। কিন্তু আমরা দেখি খুব কম বয়সের ছেলে মেয়েরা হঠাৎ করে একটা সুনামির ঢেউ খায়, তারা কিন্তু এই সেক্সুয়াল সিনারিও গুলো, ওয়েবসাইট গুলো, নেট গুলোর মধ্যে ঢুকে যায়, ঢুকে এগুলো দেখে। ঘরে ঘরে কিন্তু এই পরিস্থিতি তৈরি হচ্ছে। এরা হয়তো ধরা খেয়েছে বিদায় আমরা এদেরকে বিচার করছি, কিন্তু এই প্রবৃত্তি সবার মধ্যে অত্যন্ত অনিয়ন্ত্রিত ভাবে ঢুকে যাচ্ছে। সুতরাং এই বিষয়টাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আমি চাই যে আমাদের এমন কেউ কি আছে, এমন কোন প্রজন্ম যারা আমাদের আকাশটাকে ফিল্টারিং করতে পারবে, ওয়েবসাইট গুলি ঢুকবে না। আমাদের নৈতিক যে মূল্যবোধ ছিল, আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য ছিল, আমাদের যে ধর্মীয় অনুশাসন ছিল, সেগুলোকে ভেসে যাচ্ছে এই কারণে। সুতরাং আমরা ওগুলোকে ফিল্টারিং করতে হবে, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে ঘরের মধ্যে আমি আমার সন্তানের মধ্যে এমন বৈশিষ্ট্য দিয়ে বড় করব যেন সে নিয়ন্ত্রিত থাকে। তাকে নিয়ন্ত্রণ করতে হলে আগে আমি বাবা মা হিসেবে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। তার সামনে আমার অ্যাঙ্গার, অ্যাগ্রেশন, আমার যে জীবনের যে চাহিদাগুলো, সেগুলো আমরা যেভাবে মোকাবেলা করি এবং
সংঘাতে লিপ্ত হই, দ্বন্দ্বে লিপ্ত হই, স্বামী স্ত্রী বা ভাই বোন, এইসবগুলোতে কিন্তু আমাদের সন্তানদেরকে মুক্ত দিতে হবে। আরেকটা জিনিস, এই সংস্কৃতি যদি আমরা চালু করতে পারি, যেটা গুরুত্বপূর্ণ, বিচারের সংস্কৃতি, বিচার হয় না পার পেয়ে যায়, এটা থেকে আমাদের সন্তানদেরকে মুক্ত দিতে হবে। আরেকটা হচ্ছে এই যে যারা এই কাজটা করেছে, যারা বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, এরা কিন্তু বেশি করছে, বিশ্বব্যাপী কিন্তু এটা করছে, ভারতে আরো বেশি হচ্ছে। ভারতে নির্ভয়া কেসটাও খুব মনে আছে। জায়গাগুলোতে এই রায়ের ফলাফল এরা কিন্তু আপনার টেলিভিশন দেখবে না, এরা কিন্তু গাড়ি চালাচ্ছে। তাহলে এই কন্ট্রাক্টরের কাছে পৌঁছাইতে হবে। কিভাবে পৌঁছাইতে হবে? লিফলেট ছাপাতে হবে, বাসে বাসে দিতে হবে, অথবা বাস স্ট্যান্ড গুলোর মধ্যে এই রায়ের ওদের ছবি দিয়ে ছাপাই দিতে হবে যে এরকম বলে এরকম সাজা আছে, যেন দৃষ্টান্ত তৈরি হয়। জনাব মোহিত কামাল, অসংখ্য ধন্যবাদ আপনার এই পরামর্শগুলোর জন্য এবং আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ জনাব মোহিত কামাল। জনাব মোহিত কামাল আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে বলছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছিল। আমাকে একটা বিরতিতে যেতে হবে। তিনটা প্রশ্ন শুধু ওনার, মানে আমি জানি যে তো এক নম্বর হচ্ছে যে গণধর্ষণের কথা বলেন, ওটা হচ্ছে কালেকটিভ এক্সপ্রেশন অফ পাওয়ার, যারা যে কয়েকজন মিলে করে। দুই নম্বর হচ্ছে এগুলো দেখেন খুব সহজে এগুলো বন্ধ করা যাবে না। এই যে গৃহকর্মীদের উপরে যে গৃহকর্ত্রীরা নির্যাতন করেন, সেটি তো সাংঘাতিক রকমভাবে। আমার কাছে সর্বশেষ যেটি মনে হয় যে সর্বত্রই নারীরা দুর্বল বলে, এখানে নারীদের আত্মরক্ষার জন্য কোনো কৌশল আমরা ডেভেলপ করতে পারি কিনা, তারা যখন আক্রমণের শিকার হন, সেইটি কিন্তু নারীকে অনেক বেশি নিরাপত্তা দেবে। যদিও বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে, বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে, কিন্তু নারীকে তার আত্মরক্ষার জন্য কতগুলো কৌশল এবং উপাদান দিতে হবে। পরিবর্তনের জন্য ছোটবেলা থেকেই কোনো গ্রুমিং এ কোনো পরিবর্তন আনা যায় কিনা, এটিও মনে হয় এটা খুব দীর্ঘ হবে, একটা বিরতিতে যেতে হবে আমাকে, এবং বিরতির পরে আমরা ফিরে এসে কথা বলবো খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে যে আন্দোলন চলছে, মানববন্ধন আজকে কর্মসূচি পালিত হয়েছে, এবং সেখান থেকে যে দাবিগুলো আসছে সেই বিষয়ে কথা বলবো। দর্শক থাকুন সাথে, ফিরছি বিরতির পর। বিরতির পর ফিরলাম সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে। বিরতির আগে যেমনটি বলছিলাম, আজকে খালেদা জিয়ার কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে এবং প্রতিবাদে দেশ জুড়ে মানববন্ধন করেছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে, সেই প্রসঙ্গতেই যেতে চাই, অজয় দাশগুপ্ত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নেত্রীকে মুক্তি না দিলে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, নির্বাচন প্রতিহতের মতো কথাও বলেছেন। যদিও বেগম জিয়া জেলে যাবার আগে বলে গেছেন শান্তিপূর্ণ আন্দোলনের কথা, এবং শান্তিপূর্ণ আন্দোলনই তারা করছে, কিন্তু এরকম যখন বক্তব্য, কোনো রকম আশঙ্কা বা যেমনটি 13-14 সময় যে সহিংসতাগুলো দেখেছিলাম, সেরকম কোনো মানে আশঙ্কা কি জাগে? দুইটা দিক, একটা হলো যে সেটা রেটরিক বলতে পারি বা বাগাড়ম্বর বলতে পারি, রাজনৈতিক দলের নেতারা সেটা নির্বাচন হতে দেব না ইত্যাদি, সেটা 2014-তে নির্বাচনের সময় বলেছে, বা নির্বাচনের 1 বছর পরে 15-তে যখন এই সরকার ফেলে দেব তখনও বলেছে, সেটা হয়নি আর কি। এখন একটা রাজনৈতিক দল সেটা তো বলতেই পারে, হতে দেব না, সেটা আবার সরকারের জন্য আর একটা সুযোগ সৃষ্টি হয় যে তারা এখনই বলছে, যখন যে 1 বছরের মধ্যে নির্বাচন, এখনই বলছে যে হতে দেব না, কাজে আর একটা মাঠে নামতে দেব না। বা এই যে গ্রেপ্তার, উনি যখন বলছেন যে ওই প্রোগ্রামে আজকে কিন্তু ভালো জমায়েত হয়েছে, এখন এটাও দুইভাবে ব্যাখ্যা করা যায় যে সরকার কখনো ছাড় দিচ্ছে, জমায়েত হতে সুযোগ দিচ্ছে, কখনো আবার মানে উল্টাটা করছে আর কি। অর্থাৎ বিএনপির সেই নির্দেশনা তো এখনো তুলে নেওয়া হয়নি না, আজকে ছাড় দিয়েছে, যেমন প্রেস ক্লাবের সামনে মোটামুটি ভালো জমায়েত করেছে। আবার আরেক পক্ষ বলবে যে দলের প্রধান নেত্রী, আজকে কিন্তু আরেকটা ডেভেলপমেন্ট হয়ে গেছে আর কি। অর্থাৎ যে আশাবাদটা এক ধরনের ছিল যে 2-3 দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করে জামিন হবে, আজকে যখন সোন অ্যারেস্টের ঘটনা ঘটেছে তখন কিন্তু আর সেটা হবে কিনা সংশয় সৃষ্টি হয়েছে আর কি। হ্যাঁ, এই দীর্ঘায়িত হলে কি হবে যদি আসলে কারাবাসটা দীর্ঘায়িত হয়, সেটা নিয়েও একটু কথা বলবো। কিন্তু আপনি বলছেন যে কখনো দিচ্ছে কখনো দিচ্ছে না, কিন্তু এই শান্তিপূর্ণ এর মধ্যেও যে আটক গ্রেপ্তার চলছে, মানে আজকে কিন্তু শামসুজ্জামান দুদু ওখান থেকে বের হয়ে গ্রেপ্তারের শিকার হয়েছে, মানে এটি ঢাকার বাইরেও কিন্তু অনেক জায়গা হয়েছে। কাজেই সরকার এখানে একটা সুযোগ দিল, মনে হলো যে বিএনপি জমায়েত হতে পেরেছে, বাধা দেয় নাই সেইভাবে, বা বেশ লম্বা সময় রাজপথ, অন্য সময় রাজপথ আটকে রাখার আগেই আটকে রাখতে পারে এই ধারণা থেকেই কিন্তু মানে ডিসপার্স করে দেওয়া হয়েছে। যেমন এই 8 তারিখে রায়ের পর দিন যেটা হলো যে মানে জুমার নামাজের পরে পল্টনে বা বাইতুল মোকাররমের সমবেত হওয়ার চেষ্টা করেছে, খুব মানে সফল হয়নি, তারা খুব বড় জমায়েত হয়নি। আজকে সেই তুলনায় ভারত জমায়েত হয়েছে, এবং আশা করব যে কেন তাহলে আজকে দিল মাহফুজুল্লাহ, আপনিও নিশ্চয়, আপনার নিশ্চয় অনেক পর্যবেক্ষণ আছে, কেন আজকে দিল, অন্যদিন দিল না, আজকে দিল কেন? এটা হচ্ছে যে বেগম জিয়ার কারাবাস দণ্ড এর বিরুদ্ধে
বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ জানাবেন, এটি খুব স্বাভাবিক। এবং এইবার সমস্ত প্রতিবাদের ধারাটা হচ্ছে শান্তিপূর্ণ, যেহেতু বেগম জিয়া জেলে যাওয়ার আগেও বলেছেন, নেতারাও বলেছেন তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবেন পুরো বিষয়টা। এখন সেটা কতদিন চালাবেন সেটা তো দল পরবর্তী পর্যায়ে ঠিক করবে। কিন্তু এখানে সরকারের আদর্শ উদ্দেশ্যটা খুব লক্ষণীয়। ওই যেটা অজয় দাশগুপ্ত বললেন যে এটা বলেছেন, এখন রাজনীতিতে নানান ধরনের স্লোগান কথাবার্তা থাকে। যেমন ধরেন এই যে শান্তিপূর্ণ আন্দোলনের প্রতিবাদের কথা এরা বলছে, মনে হচ্ছে সরকারের এটা পছন্দ না। সরকার খালি বারবার বলছে যদি কোনো রকমের চেষ্টা করা হয়, যদি কোনো রকমের হটকারী চেষ্টা করা হয়, তার মানে একটা উস্কানি দেওয়া যে তোমরা হটকারী হচ্ছে না বলে বা হিংসাত্মক হচ্ছে না বলে আমাদের খুব কষ্ট হচ্ছে। কারণ দেখেন এই যে আপনাদের টেলিভিশনে যেমন এটি তো আবার অন্য দিক থেকেও যেভাবে বলা হচ্ছে সেই ভাষার এক্সপ্লেনেশনও তো যাওয়া যেতে পারে যে যদি করা হয় তাহলেই করা হবে, না করা হলে হবে না। না, তো এটা কেন বলছেন আপনি? কারণ গত কিছুদিন ধরে আপনি যদি বিএনপির আন্দোলনের চরিত্রটা দেখেন, তারা এইটা বাই এন্ড লার্জ শান্তিপূর্ণভাবে এটা করার চেষ্টা করেছেন। তারা সবার সমাবেশ বা এই যে আজকের এই যে এত বড় জমায়েত আপনার প্রেস ক্লাব থেকে একেবারে শাপলা চত্বর পর্যন্ত কোনো ঘটনা তো ঘটে নাই। যেটা উনি বললেন যে ওখান থেকে যাওয়ার সময় দুদুকে ধরেছে, তার মানে এগুলো হচ্ছে ইরিটেট করার জন্য, অন্য কিছু না। যে একটা দলকে ইরিটেট করে আপনার যাতে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে এমন একটা ইরিটেশন হবে, যেটা আমি আপনাদের অনুষ্ঠানে আগেও বলেছিলাম যে আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে এমন একটা দেয়াল তৈরি করা, যেই দেয়াল তৈরি করে তারা বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখতে পারবেন বা বিরত রাখতে পারবেন। এখন ধরেন ওবায়দুল কাদের সাহেব কি বলেন আমি সেটাও বুঝি না, যে নানান রকমের এই দণ্ড নিয়ে। এখন তার মুখে তো এইসব কথাবার্তা মানায় না, নৈতিকতা তারপরে সুন্দর। কারণ আজকে দেখলাম উনি কক্সবাজারে যে সভা করেছেন তার পাশে কক্সবাজারের বিখ্যাত এমপি বদিউর রহমান দাঁড়ানো, এবং তিনি বদিউর রহমানের পক্ষে ওখানে সাফাই গিয়েছেন জনতার উদ্দেশ্যে। তো তাহলে বদিউর রহমান যদি, তিনি বলেছেন বদিউর রহমান ছাড়া কোনো বিকল্প নাই, বদিউর রহমান ছাড়া কোনো উপায় নাই, তো বদিউর রহমান যদি ভালো হয় তো সবাই ভালো দেশের মধ্যে। এটা তার উনি আপনি বলেন যে উনি ওনার দলের লোককে ডিফেন্ড করেছেন। হ্যাঁ, তো দলের লোককে যদি উনি ওটাকে ডিফেন্ড করতে পারেন, এদেরও এরকমভাবে ডিফেন্ড করার আছে। পুরো বিষয়টা হচ্ছে যে আসলে বিরোধী দল এইভাবে চলার মধ্য দিয়ে আসলে বিএনপি নেতাকর্মীরা, আপনি বলছেন দেয়াল তৈরি করে দেওয়া এক ধরনের চেষ্টা করবে। আসলে কি বিএনপি এর মধ্য দিয়ে একটা চাপের মুখে পড়ছে যে তার প্রধান নেত্রী কারাগারে, আবার বাকি নেতাকর্মীরাও গ্রেপ্তারের শিকার হচ্ছেন, নাকি আরেকটা ধারণা যেটি প্রচলিত তাদের প্রতি সহমর্মিতা আসছে জনগণের বা এক ধরনের চাঙ্গা হচ্ছে? না, আওয়ামী লীগ যে কারণে এসব এগুলো করেছিল বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে এবং জনমনে সহানুভূতি তৈরি হয়েছে, এটা একেবারে খুব পরিষ্কার। আপনার এখানে অন্য কোনো নাই। যেমন ধরেন এই 2 কোটি টাকা নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলেছেন না, যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা বিএনপি বিরোধী, যেসব বুদ্ধিজীবী বিএনপি বিরোধী, তারা বলেছেন যে এইটা নিয়ে আপনি শাস্তি দিচ্ছেন, তো তাহলে এই যে হাজার হাজার কোটি টাকা ওদেরকে শাস্তি দিয়ে প্রমাণ করেন যে আপনি এক ধরনের বিশ্বাস করেন। আর যেই মামলা, মানুষের মনে প্রশ্নটা কেন জাগে, এই মামলাটা হচ্ছে আপনার কেয়ারটেকার সরকারের, ফখরুদ্দিন মনিরুদ্দিন সরকারের আমলের মামলা। ওই সময় অন্য অনেক মামলা বাতিল হয়ে গেছে, শুধু বিরোধী দলের মামলাগুলো রয়ে গেছে। আবার আদালতের প্রক্রিয়া আপনি তো আইনের ছাত্র হিসেবে আদালতকে ডিফেন্ড করবেন, আমি আদালতকে ডিফেন্ড করছি না। আমি বলছি এই কারণে, আপনার একই অপরাধের আপনার মামলা যদি কোয়াশ হয় তাহলে আমারটাও কোয়াশ হবে, কেন হবে না? 1 2 নম্বর হচ্ছে কিন্তু মামলা না, এখানে প্রশ্ন আছে তো, এখানে খুব একটা মৌলিক, বলেন যে এর সাথেও তো শাস্তির শিকার হয়েছে, এখানে একটা মৌলিক প্রশ্ন আছে। মৌলিক প্রশ্নটা কোন জায়গায় আমি বলি, এরশাদ শাস্তির শিকার হয়েছে 1991 সালে যখন সরকার গঠন হয়, তখন সকলের সম্মিলিত, এর আগে ডিসেম্বর মাসে সকলের সম্মিলিত সিদ্ধান্তে এরশাদ সাহেবকে জেলে পাঠানো হয়েছিল, শাহাবুদ্দিন সাহেব পাঠিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে সংসদে সকলের সম্মিলিত সিদ্ধান্তে এরশাদ সাহেবের বিরুদ্ধে। এখানে প্রশ্নটা হচ্ছে, আপনি একদিকে বলছেন ফখরুদ্দিন মনিরুদ্দিনের সরকারটা অবৈধ সরকার, সেই অবৈধ সরকারের দায়ের করা মামলা যেই সময় আপনি কার্যকর রাখছেন, তখন এখানে রাখেন, দুর্নীতি তো পরে কথা, কিসের দুর্নীতি দমন কমিশন? দুর্নীতি দমন কমিশন অনেকের বিরুদ্ধে মামলা করেছে ফখরুদ্দিন মনিরুদ্দিনের সরকার। আপনি যখন আমার বিরুদ্ধে মামলা রেখে দেবেন, আপনারটা তুলে দেবেন, একটা অবৈধ সরকারের করা মামলা, তখন কিন্তু এই প্রশ্নটা দেখা দেয়। রাজনৈতিকভাবে এই বিষয়গুলি খুব বিপজ্জনক। পাকিস্তান আমলে আইয়ুব খান যখন সামরিক শাসন করেছিল, করার পরে প্রচুর রাজনীতিবিদদের এবডো একটা প্রক্রিয়া ছিল, ইলেকশন বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার। ওর মাধ্যমে বহু রাজনীতিবিদকে উনি প্রাথমিক পর্যায়ে অযোগ্য ঘোষণা করেছেন, যেটা পরবর্তী পর্যায়ে জনগণ গ্রহণ করে নাই এবং এবডো প্রত্যাহার করতে তিনি বাধ্য হয়েছিলেন। সেই সময়ও শেখ সাহেব সম্পর্কে দুর্নীতি মামলা হয়েছিল, 2 বছর জেল হয়েছিল, অর্থদণ্ড হয়েছিল, পরবর্তী পর্যায়ে উচ্চ আদালত। সেটা আমি সেজন্য বলছি কেন উচ্চ আদালত দিয়েছিল। আমার যেটা সেটা হচ্ছে যে একটা
এমন সরকারের অধীনে এই মামলাগুলো হয়েছে যে সরকারের কোনো গণভিত্তি নাই, গণ অনুমোদন নাই। আপনি ওই সময়কার মামলা আমারটা রেখে দেবেন, আরেকজনটা তুলে দিবেন, এইটা কোনো নৈতিক হতে পারে না, সমর্থন হতে পারে না। এবং আপনি যেটি বলছিলেন যে সহানুভূতির যে জায়গাটা বা চাঙ্গা হওয়ার যে ব্যাপারটা, এখানে আমি অজয় দাশগুপ্ত আর একটা বিষয় একটু জানতে চাই যে যখন মানে এখন নেত্রী গ্রেপ্তার হয়েছেন, অনেক আন্দোলন হচ্ছে, মানববন্ধন কর্মসূচি অনেক কিছু হচ্ছে, কিন্তু এই এতগুলো দিন বিএনপি ক্ষমতার বাইরে, সংসদের বাইরে আছে, খুব বেশি কর্মসূচি তো কখনো রাস্তায় কি দেখেছেন? মানে যখন চালের দাম অসহনীয় হয়ে যায় বা জনগণের কোনো দাবির জন্য, তখন কি মানে বিএনপি রাস্তায় নেমেছে? জনগণের সহানুভূতি এখন তাদের প্রতি কেন এত না, আপনি যদি ধরেন আমাদের দেশের রাজনীতির প্যাটার্নটা একটু অন্য ধরনের হয়ে গেছে, যে আপনি যদি প্রধান নেতা প্রতিদিন মিডিয়ায় না থাকে, প্রতিদিন যদি মিছিলের কর্মসূচি না থাকে, প্রতি মাসে যদি একটা দুইটা হরতাল অবরোধের কর্মসূচি না থাকে, তাহলে মনে হলো যে আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে। এটা আমাদের দেশের জন্য খুব দুর্ভাগ্যজনক আর কি। 60-এর দশকে আপনার এই আইয়ুব খান 58-এ ক্ষমতায় আসলো, 61-তে প্রথম হরতাল হলো, আর গিয়ে মানে মাঝে 2-3টে মাত্র হরতাল হয়েছিল, 63-তে একটা, 64-এ একটা, মানে 63-তে 2টা হয়েছিল 17 সেপ্টেম্বরের আশপাশে, আর গিয়ে হলো 68 ডিসেম্বরে। না, এই যে প্রতিদিন মিডিয়ায় আছে, কিন্তু অনেক সময় মানুষের মধ্যে হয় যে কিছুই করছে না আর কি। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এখন হচ্ছে কি দাঁড়িয়ে গেছে, কিন্তু আপনি যে সহানুভূতি বললেন, প্রকাশটা কোত্থেকে হবে আর কি। ওনার দলের যে সমর্থনের কথা ওনারা বলেন যে নির্বাচন হলে আওয়ামী লীগ 10টা আসন পাবে না, এর কথাও কিন্তু মির্জা ফখরুল ইসলাম এবং অন্যরা বলেছেন আর কি। সেটা অবশ্যই যখন তারা বলছেন যে সরকার জোর করে ক্ষমতায় আছে, কোনো সন্দেহ নাই যে সরকার তার কিন্তু নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানে যা যা করা দরকার সেটা কিন্তু তারা করবে। আর যেই সরকার মনে করে যে 300 আসনের মধ্যে, যে দল মনে করে যে 300 আসনের মধ্যে 290টা আমি পাবো, তার কিন্তু পুলিশ বা র্যাব কিংবা কারাগার এটা কোনো কিছুই ভয় পাওয়ার কিছু নেই। সেই জনসমর্থনটার কিন্তু আবার রাজপথে এখন পর্যন্ত প্রথমেই আপনি বলছেন রাজনৈতিক বক্তব্যই কিনা, মানে রাজনৈতিক নেতাদের এক ধরনের বাগাড়ম্বর কিনা। আমাকে বিরতিতে যেতেই হবে এখন। আমি একটা, আচ্ছা তাহলে বিরতি থেকে আসেন, আপনি এক লাইনে শেষ করেন, আমরা আসলে শেষ করে যাব না, 3 লাইন বিরতিতে যেতে হবে, এটা নিয়ে আমরা প্রতিদিনই কথা বলছি। দর্শক থাকুন সাথে, বিরতির পর অনলাইন পত্রিকাগুলোতে যা আছে জানাবো। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। দেখে নিই অনলাইন পত্রিকাগুলো কি আছে। দুটি বাক্যের কথা, দুটি বাক্য, হ্যাঁ, তিনটা থেকে দুটো জায়গায় নিয়ে আসছে। আপনি বলেছেন যে বিএনপি জনগণের পাশে দাঁড়ায়নি, আন্দোলন করেনি, কিন্তু গত কয়েক বছরে যদি আন্দোলনের ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে বিএনপিকে কোনো কর্মসূচি, এমনকি ঘরের ভেতরেও কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। এই যে আজকের অনুষ্ঠানে দেখলাম আপনার ব্যানার পর্যন্ত ছিনিয়ে যাচ্ছে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে। আর দ্বিতীয় যে বাক্যটা বলতে চাই, তবুও এখন বিএনপি নেমেছে তাদের নেত্রী যখন কারাগারে, কিন্তু তখন নামেনি, নামার চেষ্টা করেছে। এখন তো আজকে এটার আলোচনার সময় নাই, সময় হলে আমি আপনাকে তারিখ দিয়ে বলে দিতে পারবো। আর 2 নম্বর হচ্ছে এই যে ওই 10টি আসন মির্জা ফখরুলের, এগুলো রাজনীতিবিদরা বলেন 1991 সালে নির্বাচনের আগে আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন বিএনপি 10টা আসন পাবে, মানে এগুলো রাজনৈতিক বক্তব্য না, তারপরে পুরো ফলাফলটা অন্যরকম হয়েছে। এইটা বলা আমরা দেখিনি পত্রিকাগুলোর খবর। বিডি নিউজে দেখছি প্রশ্ন ফাঁস ঠেকাতে এমসিকিউ বাদ, শিক্ষা প্রতিমন্ত্রী বলছেন। কাজী কেরামত আলী কিছুদিন আগে যিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি বলছেন, এবং এটি নিয়ে একটু কথা বলতে চাই। আরো একটি খবর আছে আজকে আমাদের, যেটি দেখছিলাম যে 200 মিটারের মধ্যে মোবাইল ফোন আনা যাবে না। আসলে এই প্রক্রিয়াগুলোকে নিয়ে কি বলবেন অজয় দাশগুপ্ত? প্রথমত শিক্ষা প্রতিমন্ত্রী নিয়ে যেটা বলছেন, নতুন দায়িত্ব নিয়েছেন, তো আমি ঠিক জানা নেই উনি শিক্ষা প্রক্রিয়ায় কতটা জড়িত। শিক্ষাটা শুধুমাত্র কিন্তু মন্ত্রণালয় চালানো না, এটার জন্য মানে দেশের শিক্ষা ব্যবস্থা, নিজের পাণ্ডিত্য, অনেক কিছু কিন্তু যুক্ত থাকে আর কি। এমসিকিউ চালুটা আমাদের দেশেও কিছুটা প্রশাসনিক সিদ্ধান্ত হয়েছে, শিক্ষকরা পরে প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন, কিছুটা বাইরের থেকে ধার করে আনা। আমার মনে আছে যে 93-94 সালের দিকে যখন প্রথম হয়, তখন হঠাৎ করে 500 প্রশ্ন ব্যাংক চালু হয়েছিল। অর্থাৎ ছাত্রছাত্রীরা আপত্তি করলো যে না, আমরা নতুন পদ্ধতি পরীক্ষা দেব না। তখন বললো যে ঠিক আছে, মাত্র 500টা টিকের বিষয় পড়লেই তোমার হয়ে যাবে। দ্যাট ওয়াজ এ রং ডিসিশন। তারপরে যখন এই যে গ্রেডিং সিস্টেমটা চালু করলো, প্রথমবার দেখা গেল যে ইন্টারমিডিয়েটে মাত্র একজন মানবিক বিভাগে জিপিএ পাস পেয়েছিল। এখন কিন্তু আকাশে যত তারা ততটা স্টারের মতোই কিন্তু আপনার এ প্লাস পাচ্ছে আর কি। অর্থাৎ ওই সময়ের যে ও কিন্তু 2-3 ব্যাচ পরে যারা
5,000 জিপিএ 5 পেয়েছে, আর ওই সময় একা পেয়েছে, বাকি যারা একই রকম মানের ছাত্রছাত্রী ছিল তারা কিন্তু বঞ্চিত হলো এবং অনেকেই বহু বছর চাকরিতে যোগ দিতে গিয়ে বৈষম্যের শিকার হয়েছে। কাজেই শিক্ষা প্রতিমন্ত্রী যে কথাটা বলেছেন তার প্রতি বিনীত অনুরোধ থাকবে, দয়া করে এই ধরনের কথা বলবেন না, শিক্ষাবিদদের নিয়ে বসেন, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসেন, কোন পদ্ধতি থাকবে থাকবে না অভিজ্ঞতা যাদের হয়েছে তাদের দ্বারা সিদ্ধান্ত নেন। আপনার কোনো অধিকার নাই এই ধরনের কথা বলার। সাংসদ নুরুল ইসলাম তিনি বলেছেন এটি স্বাভাবিক হয়ে গেছে। না, আমি জনাব অজয় দাশগুপ্ত যা বলেছেন তার সঙ্গে একমত হয়ে আমি একটু শুধু মানে খুব সংক্ষেপে যেটা যোগ করছে, যেটা উনি মানে পুরোটা বলেন নাই, সেটা হচ্ছে যে শিক্ষা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত না, শিক্ষার সঙ্গে দর্শন জড়িত, প্রতিষ্ঠান জড়িত, মানুষ, সবচেয়ে বড় হচ্ছে মানুষ জড়িত। কাজে ওই মানুষগুলোকে যদি আপনি না বোঝেন, এবং এখানে তো আমি মনে করি যে ছাত্রছাত্রীদের সঙ্গেও বসা প্রয়োজন, যে পরীক্ষা পদ্ধতি কি হবে সেটা আলোচনা করা যায়। ওদের একটা, ওরা কিন্তু একটা স্টেক হোল্ডার। এমন একটি পরিস্থিতি যেটি এটি বলা যেতেই পারে। আমাদের হাতে সময় নেই, আমরা মোটামুটি বড় পত্রিকাগুলোতে এই খবরগুলোই আছে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে। অসংখ্য ধন্যবাদ জনাব মাহফুজুল্লাহ, অজয় দাশগুপ্ত দুজনকে। শেষ করছি আজকের মতো, ভালো থাকবেন।